নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আকবং ক্রনিকলস। আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের ব্লগটা আমি পুরোটাই আমাদের জেজু ট্রিপ নিয়েই বলবো। মানে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, কি কি খেয়েছি, মানে আরও কতটা মজা করেছি, এই যতটা সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ওই মোটামুটি 8:30 নাগাদ ঘুম থেকে উঠে আমরা নিচতলায় গিয়ে হাজির হলাম রিসোর্টেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ওফ, ওটা ব্রেকফাস্ট নাকি কি আমি জানি না, মানে ওয়াটার স্প্রেড, চোখ তো কপালে উঠে গেছে। মানে ব্রেড বাটার থেকে শুরু করে ফ্রুটস, মানে কত রকমের যে ফ্রুটস, তারপর কত রকমের স্যালাডস উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেসিংস, বিভিন্ন কাইন্ডের স্যুপ, পাম্পকিন স্যুপ, পোলক স্যুপ, এগ ড্রপ স্যুপ, ভ্যারাইটি, চিকেন স্যুপ, ডিফারেন্ট কাইন্ড অফ স্যুপস ছিল। এছাড়াও কিন্তু ছিল কিমচি, এখানকার তো অবশ্যই বিভিন্ন প্রকারের কিমচি থাকবে। ছিল ব্লাঞ্চড স্পিনাচ, আমার খুব ফেভারিট, সেটা সিজামে সিড দিয়ে করে। আর এছাড়াও ছিল স্পাইসি উদন, ভীষণই স্পাইসি ছিল, খেতে দুর্দান্ত ছিল। আর এছাড়াও ছিল বিভিন্ন রকমের ডাম্পলিংস। সর্টেড ভেজিসের মধ্যে আমার কিন্তু ফেভারিট হচ্ছে কি ব্রকলি, সেটা বলতেই হবে। এছাড়াও অন্যান্য ভেজিসের মধ্যে ছিল ওই পেঁয়াজ, আলু, সুইট পটেটো, ওইসব দিয়ে একটা করা, ওটাও আমি খেয়েছিলাম। কিন্তু এছাড়া ছিল বিভিন্ন রকমের কারি, তার মধ্যে ফেমাস ছিল রেড বিন কারি। আমার রাজমা ভালো লাগে না, তাই আমি ওটা টেস্ট করিনি। এছাড়াও ছিল স্ক্র্যাম্বলড এগস, আমার পার্সোনাল ফেভারিট স্ক্র্যাম্বলড এগ, তো আমি ওটা একটু বেশি নিয়েছি। এছাড়াও ছিল একটা লাইভ নুডল কাউন্টার। লাইভ নুডল কাউন্টারে কি হয়, মানে একজন লোক, উনি গরম গরম উদনটা আর কি উইথ স্যুপ দেবে, এবং তারপর টপিংসটা নিজের মতো করে বানিয়ে নিতে হবে। অ্যান্ড আমি তো বিশাল বড় উদন লাভার, তো আমি নিজের হাতে আমার ফেভারিটভাবে আমি পুরো আমার উদনটা বানিয়ে নিয়েছিলাম। এছাড়াও ছিল ব্রেসড কোয়েল এগ ছিল, মানে অনেক ভ্যারাইটি, এতগুলো আমি বোধহয় ভিডিও করতেও পারিনি, এত ভ্যারাইটি ছিল। বাইরের এই সুন্দর ভিউ দেখতে দেখতে পেট ভরে আর কি সকালের নাস্তা। ঠিক যেরকম আছে না একটা প্রবাদ যে ইট ব্রেকফাস্ট লাইক আ কিং, একদম সত্যি আমি ইট ব্রেকফাস্ট লাইক আ কুইনই করেছিলাম। আর এত কিছু খাওয়ার পরেও ডেজার্ট হিসাবে কিন্তু বাঙালি যেহেতু আমাদের নিতেই হয়েছে কিছু। আমার হাজব্যান্ডের যেটা মোস্ট ফেভারিট সেটা হচ্ছে ও নিজেই বানিয়ে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ওয়াফেলস। এত সকালবেলায় এতটা পেট ভরে খেয়েছি যে তারপর একটু ঘুম পাচ্ছিল, কিন্তু তারপর ভাবলাম না, আমাদের দিন যেহেতু কম, আমাদের টাইম কমে যাচ্ছে, তো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। নাম হলো জুসাং জল্লিদে ক্লিফ। আচ্ছা, আমার উচ্চারণটা ভুল হলেও হতে পারে, কিন্তু ওখানে আমি যতদূর শুনেছি মনে হচ্ছিল এটাই, তো আমি সেটাই বললাম। তো ওই ক্লিফের সামনে গিয়ে আমি তো একদম পুরো হা হয়ে গেছি, মানে এত সুন্দর। আর এমনিতেও কি বলুন তো, আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন আমার ক্লাউডি ওয়েদার খুব ভালো লাগে। এমনিতেই মন মেজাজ খুব ভালো ছিল, হাঁটতে ভালো লাগছিল, কোনো কষ্ট হচ্ছিল না, আর তার সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এর কোনো মানে আর কি তুলনা হয় না। মোটামুটি আমি তো এইসব জায়গাগুলো আগের থেকে রিসার্চ করেছিলাম, তো তখন এই রিসার্চ করতে করতে জানতে পেরেছিলাম যে এই জুসাং জলি ক্লিফটা 1000 বছর আগে হাল্লাসান মাউন্টেন, মানে জেজুর বেশ ফেমাস মাউন্টেন, অ্যাকচুয়ালি হাল্লাসান মাউন্টেন হলো গিয়ে আগ্নেয়গিরি, তো তার থেকে যে লাভা বেরিয়েছিল সেটা এই সাগরে এসে মেশে, আর উইদিন ফিউ সেকেন্ডস আর কি এটা ঠান্ডা হয়ে গিয়ে এই ক্লিফ তৈরি হয়েছে। আর ক্লিফগুলো না, এটাকে বলছে হেক্সাগনিক্যাল শেপ হয়েছে নাকি, তাই এটার নাম, ওই জন্যই এটার নাম হয়েছে জুসাং জলি ক্লিফ আর কি। তো বেশ সবকিছু জানতেও ভালো লাগছে, ইভেন ওখানে লেখাও ছিল হেরিটেজ সাইট হিসেবে, তো ওখানে ওগুলোও পড়ছিলাম আর কি, যে লাভা রকস দিয়ে তৈরি আর কি। আর টার্কুইজ রঙের জল, সাথে ঢেউয়ের শব্দ, মানে ঢেউগুলো আছড়ে পড়ছে রক্সে, উফ কি অপূর্ব সেই ফিলিংস, মানে সেটা কিভাবে বলবো, মনে হচ্ছিল আমি যেন ন্যাশনাল জিওগ্রাফিকের ভিতরে ঢুকে আছি আর কি। খালি ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম। মানে আমি দেখেছি, আবার শুনিয়েওছি যে এখানে যারা আসে স্পেশালি এই ক্লিফে, যে ঢেউটা মানে আর কি আছড়ে পড়ে না, সেই ঢেউটা মোটামুটি এই ক্লিফটাকে পুরো ঢেকে দেয়, এতটা উঁচু ঢেউ ওঠে।
তো ওই ফটোটা তোলার জন্য সবাই সকাল থেকে ওখানে এসে দাঁড়িয়ে থাকে। তো আমরা অতক্ষণ তো আর পারিনি, আধা ঘন্টা 40 মিনিট ছিলাম। তো তার মধ্যে যতটুকু যে 2-3টে হয়েছে, ফুল কাভারেজ আমি দেখতে পারিনি। ওটা মনে হয় জোয়ার ভাটা, ওরকম জোয়ারের টাইমে হয়তো হয় ওই উপরে ওঠাটা, তো সেটা মিস করেছি। কিন্তু এছাড়া মানে টোটাল এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ মানে অসাধারণ। এত সুন্দর একটা জিনিস নিজে দেখতে পেলাম আর কি নিজের জীবনে, এটা সত্যি একটা বড় পাওনা আমার। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এতটাই ভালো লেগে গেছে যে আমরা ভাবছিলাম সেকেন্ড ডেস্টিনেশন এতটা ভালো হবে কিনা। তা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল চঞ্জিয়ান ওয়াটারফল। আমরা যখন যাই ওটার সামনে মানে ওয়াটারফলের দিকে যখন যাচ্ছি, তো তার আগে একটা পন্ড পাই আর কি। তো সেখানে প্রচুর কই ফিশ, আর যতটুকু শুনেছি আর কি অন্যান্য লোকেদের থেকে, এখানে প্রচুর ফ্রেশ ওয়াটার ইলও আছে। কিন্তু একটা জিনিস আমি জানতাম না, সেটা কিছুক্ষণ পরেই চোখে পড়লো আর কি। দেখলাম যে পানকড়ির মতন একটা পাখি কিছু একটা খাচ্ছে, আর সেটা খেয়াল করে দেখলাম যে হ্যাঁ এটা সাপই খাচ্ছে আর কি। চোখের সামনেই একদম লাইভ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখলাম আর কি। তো ওটার পাশেই আবার ছিল অনেক সভেনিয়ার শপ। তো ওখান থেকে কিছু টুকটাক ম্যাগনেট কিনেছিলাম, ছোটোখাটো গিফট কিনেছিলাম। ওয়াটারফলের দিকে যখন হেঁটে যাচ্ছি তো চারিদিকে মানে বনের দিক দিয়ে লেখা আছে যে বি অ্যাওয়্যার অফ স্নেকস। তো এতক্ষণে রিজনটা বুঝলাম যে কেন। তো ফাইনালি ওয়াটারফলের সামনে গেলাম। অসম্ভব সুন্দর ওয়াটারফলটা, আর প্রচুর ট্যুরিস্ট ওখানে এসেছিল। আর কিছুক্ষণ পর আমরা আবার ওয়াটারফলের সামনে যে স্ট্রিম, সেটার মধ্যে আবার পাও ডুবিয়েছিলাম। তো ভীষণ ঠান্ডা জলটা, মানে একদম পুরো আইসবার্গের জাস্ট গলেছে এরকম টাইপের ঠান্ডা আর কি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর তো বিশাল খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম এরপর কোথায় খাওয়া যায়। তো ওয়াটারফলের সামনেই ছিল ক্যাফে ট্যাঞ্জারিন, আর আমার খুব ইচ্ছেই ছিল জেজু গিয়ে বিভিন্ন রকমের ক্যাফে এক্সপ্লোর করার, কারণ কোরিয়ার ক্যাফে কালচারটা ভীষণই ফেমাস। এরকম এই ক্যাফেটা ছিল পুরনো ইউরোপিয়ান ভিনটেজ স্টাইলের আর কি, এবং ভীষণই কোজি ব্যাপারটা ছিল। আর নামের মতো এখানকার বেশিরভাগ মানে ডিশেই ট্যাঞ্জারিন ছিল। তো আমি নিয়েছিলাম ট্যাঞ্জারিন স্যালাড, খেতেও খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট রিসোর্টে চলে যাই, গিয়ে পুলে গিয়ে আগে সাঁতার কাটি, কারণ সারাদিনের এত হাঁটা চলা করার পর রিল্যাক্সেশনের জন্য ওই সাঁতার কাটাটা দরকার ছিল, কারণ ঠিক সাঁতারের পরে একটা দুর্দান্ত ঘুম হয়। নেক্সট ডে আবার সকালে ওই হেভি ব্রেকফাস্ট করেছিলাম। ওটা যেন লাগেই, মানে হেভি ব্রেকফাস্টটা করলে কি সারাদিনের জন্য ফিউলটা আর কি পাওয়া যায়। হেভি ব্রেকফাস্ট মানে আমাদের মতন শুধু ঘরে তো আর এত ইলাবোরেট ব্রেকফাস্ট হয় না, এখানে যেরকম একটা ইলাবোরেট স্প্রেড ছিল। এই বাচ্চা মেয়েটাকে দেখুন কি কিউট না, ও বারবার এসে আর কি আমাদের সাথে কথা বলতে চাইছিল। খেয়ে দিয়ে বেরোলাম ইয়োমিজি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। কিন্তু সেদিন না রাস্তায় বেরোতে একদম ইচ্ছা হচ্ছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল। এতটা গরম যেন মনে হচ্ছিল পুড়ে যাব। কিন্তু যত দেরি হবে তত বেশি আরও রোদের তেজ বাড়বে, তাই বেরোতেই হলো। আর বোটানিক্যাল গার্ডেনে পৌঁছানোর পর দেখলাম যে বাইরেটা এত বিশাল, মানে বাইরেটা এক্সপ্লোর করতেই আমাদের একদিন চলে যাবে। কিন্তু ওই গরমে বাইরেটা এক্সপ্লোর করা সম্ভব নয়। থ্যাঙ্কস গড যে ওটার ভেতরে একটা গ্লাস ডোম ছিল, ওটার ভেতরে ঢুকেছিলাম। গ্লাস ডোমটা অ্যাকচুয়ালি হলো ইনডোর গার্ডেন। এটার মধ্যে আর কি এয়ার কুলার ছিল, সেটা একদিক থেকে খুব ভালো ছিল না, এত গরমের মধ্যে অ্যাটলিস্ট এটার ভেতরটা আমরা এক্সপ্লোর করতে পেরেছি। আর এটার উপরে একটা অবজারভেটরিও ছিল। অত দূর অবধি যাওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের ছেলে তখন ঘুমোচ্ছিল, আর ওকে নিয়ে এতটা দূর ওঠা সম্ভব ছিল না। এছাড়া একটা ওয়াটারফল ওয়াক ছিল ওই উপরের দিকে, ওটা যাওয়া সম্ভব হয়নি আমাদের। বাট নিচতলাটাও ভীষণ সুন্দর, সেটাই এক্সপ্লোর করেছিলাম। গ্লাস ডোমটার ভেতরে ঢুকেই মনে হলো যেন একটা নতুন দুনিয়াতে এসে পড়েছি। ভেতরে এত রকমের গাছ, এত সুন্দর গ্রিন নেচার যে চোখটা জুড়ে গেছিল। আর এই গরমের মধ্যে তো আরও বেশি ভালো লাগছিল। সেই সবুজের মাঝে মাঝে আবার পাখির মিষ্টি আওয়াজ, উফ কি মনের শান্তি লাগছিল। গ্লাস ডোমের মধ্যে যে এত সুন্দর একটা প্রকৃতির শব্দ আর সবুজে ঘেরা পরিবেশ আমাকে একটা অন্য দুনিয়াতে নিয়ে গেছিল। আর এছাড়াও একটা সেকশন ছিল ট্রপিক্যাল গার্ডেনের। ওখানে না অনেক বড় বড় এক্সোটিক গাছ ছিল, যেরকম কলা গাছ আমি সাধারণত অনেক ছোট দেখেছি, এখানে অনেক বড় বড় লম্বা লম্বা কলা গাছ আর কি। এছাড়াও রকমারি গাছপালা, চারপাশটা একেবারে জঙ্গলের মতো লাগছিল।
এই দেখুন একটা সবে মোচা ধরেছে মনে হয়, দারুণ লাগছিল। আবার ওর ঠিক পাশেই ছিল কার্নিভোরাস প্ল্যান্টের সেকশন। এখানে আবার অনেক রকমের ভ্যারাইটি ছিল, যেরকম সানডিউ প্ল্যান্ট, পিচার প্ল্যান্টস, অনেক রকমের ভ্যারাইটি ছিল। তারপরে আরেকটা সেকশনে ছিল ক্যাকটাস গার্ডেন। কত রকমের ক্যাকটাস ছিল, মানে কি না নেই ওখানে, মানে বিশাল লম্বা লম্বা সাগুয়ারো ক্যাকটাস, এছাড়াও ছিল ছোটো ছোটো কালারফুল মুন ক্যাকটাস, আরও কত রকমের ক্যাকটাস, সবকটা ক্যাকটাসের নামও জানি না, কিন্তু ভীষণ নজর কেড়েছিল আর কি জায়গাটা। আর ভীষণ গরম ছিল, একটা অন্য মানে আর কি একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে গিয়ে তারপর আর কি ওই ডেজার্টের মতন একটা জায়গায় যাওয়া আর কি, ওই ডেজার্টের ফিলিংটা দিয়েছিল গরমটা দিয়ে। শুনেছি এখানে 500-র উপর ভ্যারাইটির আর কি ক্যাকটাস আছে, আর এত রকমের ক্যাকটাস আমার আগে দেখা ছিল না। ও আর এই গার্ডেনের কস্ট ছিল ওই মানে টিকিট কস্ট ছিল অ্যারাউন্ড 750 টাকা মতন, মানে 12,000 ইয়ন। এছাড়াও ঠিক তার পাশে ছিল ফ্লাওয়ার গার্ডেনেরও একটা সেকশন। আমি তো ঢুকে ভেবেছিলাম রঙিন ফুলে ভরা থাকবে, কিন্তু আসলে ফুল ছিল হাতে গোনা কয়েকটা, কিন্তু তার থেকেও যেটা বেশি ছিল সেটা হচ্ছে নানান রকমের গাছ আর কি, সবুজে ঘেরা চারিপাশ আর কি। যেটা আমার বেস্ট লেগেছিল সেটা হচ্ছে পাখিদের ডাক আর প্রজাপতি উড়ে যাওয়া। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে একেবারে স্বর্গীয় বাগানে এসে পড়েছি। অনেকক্ষণ এই বোটানিক্যাল গার্ডেনে আর কি ছিলাম, কারণ আমাদের ছেলে ঘুমিয়ে পড়েছিল, তা আমরা সেই সুযোগে খুব সুন্দর করে আর কি ব্যাপারটাকে এক্সপ্লোর করেছিলাম। কিন্তু তারপর দেখলাম না, বেচারা আমার ছেলেটা তো এনজয় করতে পারছে না, তাই ওকে একটু এনজয় দেওয়ার জন্য আমরা ওকে নিয়ে গেছিলাম আর্টে কিডস পার্কে। আচ্ছা, আর্টে কিডস পার্ক জাস্ট ফর কিডস, আর্টে পার্কও একটা আছে, সেটা আবার বড়দের জন্য। সেটা আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে না আগের থেকে বুকিং করে রাখতে হয়, রিজার্ভেশন করে রাখতে হয়, সেটা আমি করিনি বলে আমরা যেতে পারিনি। তো যাই হোক, আমার মন কোনো কষ্ট হয়নি, কারণ আমি আর্টে কিডস পার্কে গেছি, আমি ভাবিনি যে এতটা এনজয় করতে পারবো। আর এখানে না এই বেলুন দিয়ে যে হট এয়ার বেলুন টাইপের যে ফিলিংটা দেয়, অনেকগুলো বেলুন দিয়ে, এটা অনেক জায়গাতেই আমি এখানে দেখেছি। তো এটা যে আর্টে কিডস পার্কে পাবো সেটা আমার জানা ছিল না, তো এটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু এত লম্বা লাইন ছিল যে ছেলেকে আর চড়াতে পারিনি আমি, থাক। এছাড়াও ছিল গ্রুপ স্লাইড, তারপর ছিল ক্লাইম্ব করার একটা আলাদা বিশাল বড় জায়গা আর কি, দুর্দান্ত। আর একটা ছিল জাম্পিং জোন। ওই জাম্পিং জোনে তো ওটা আমার ছেলের বোধহয় ফেভারিট প্লেস, কারণ আমার ছেলে সারাক্ষণই লাফাতে ভালোবাসে, তাই ওটা ওর ফেভারিট জায়গা, ফেভারিট খেলা পেয়েছিল, তো ও লাফিয়ে যাচ্ছিল। ও কি লাফাবে, ওর থেকে বেশি আমি লাফাতে যাচ্ছিলাম, কিন্তু মায়েরা অ্যালাউড নয় ওই স্পঞ্জি জায়গা লাফানোর। মোটামুটি ওখানে আমরা 1.5-2 ঘন্টার মতন ছিলাম। এছাড়াও ব্রেড থিম প্লে এরিয়া ছিল, ওখানে তো আমি, ওর বাবা, আমরা 3 জনে মিলে বেশ একটা ফ্যামিলি টাইম সুন্দর কাটাচ্ছিলাম। ওর সাথে খেলতে খেলতে আমরাও আর কি ছোটই হয়ে গেছিলাম। দেন ওখানেই আমরা হালকা লাঞ্চ করে নিয়েছিলাম। ওয়েল, আমার ঘোরার লিস্টের স্পট তো বিশাল ছিল, তো সবকটা তো সম্ভব ছিল না, স্পেশালি এই গরমে। তো সাংমাংসাং মাউন্টেনটা দেখার খুব শখ ছিল, তো ভাবলাম কিভাবে দেখা যায় এত গরম। তো তখনই ভাবলাম যে ওয়ান অ্যান্ড অনলি ক্যাফে বলে একটা জায়গা আছে, ওখানে বসে বসে আমরা ডাইরেক্ট পেছনে সাংমাংসাং মাউন্টেনও দেখতে পাবো, সামনে বিচও দেখতে পারবো, খোলা বিচও দেখতে পারবো আর কি। বিচটার নাম ছিল ইয়ংমিয়রি বিচ কাইন্ড অফ। আর বিচটা না একটু ব্ল্যাক স্যান্ডি বিচ ছিল, মানে হোয়াইট নয়, ব্ল্যাক স্যান্ডি বিচ ছিল, কিন্তু প্রচুর গরম। কিন্তু তার সত্ত্বেও অসুবিধা হয়নি, কারণ ওই ক্যাফেটার জন্য বা আশপাশের জায়গাটার জন্য একটু ছায়া ছায়া ছিল, আর স্পেশালি পাহাড়ের ছায়াটা ছিল বলে বেশ সুদিং লাগছিল আর কি জায়গাটায় বসে। আর বিচের তো একটা হাওয়াও আসছিল ফুরফুরে, মানে খুব মজা লাগছিল জায়গাটা এক্সপ্লোর করে। ব্যাপারটা ওই প্রবাদের মতন আর কি, হ্রদ দেখা কলা বেচা টাইপ, মানে একাধারে ক্যাফেতে বসে পাহাড়ও দেখা হয়ে গেল, সামনে বিচও দেখা হয়ে গেল। তো এইসব দেখার পর ভাবলাম রিসর্টে ফিরে যাই, কারণ ওই আমাদের ইচ্ছা তো ওইটাই ছিল যে পুলে গিয়ে ছেলের সাথে এনজয় করার। এবং সত্যি আমাদের ভীষণই একটা সারপ্রাইজ হয়ে গেছিলাম ছেলেকে নিয়ে। সেটা হচ্ছে কি, ছেলে একটুও কাঁদেনি, ফার্স্ট টাইম ও পুলে নেমেছে আমাদের সাথে, একটুও কাঁদেনি। তাতে কি আমরা খুব রিলিফড হয়ে ওর সাথে এনজয় করতে পেরেছিলাম পুল টাইমটা। তো লাস্ট ডে সকালবেলা ওই দিনই চেক আউট আমাদের। তো চেক আউটের আগে একদম পেট ভরে যেরকমভাবে প্রতিবার আর কি ব্রেকফাস্ট করি সেরকমভাবেই ব্রেকফাস্ট করলাম, যে কাল থেকে তো আবার নিজের হাতে করে ব্রেকফাস্ট করতে হবে, এরকম তৈরি ব্রেকফাস্ট তো আর পাবো না। তো বেশ জমিয়েই ব্রেকফাস্ট করলাম। আর আমাদের 11টার মধ্যে চেক আউট করে বেরিয়ে যেতে হচ্ছিল, তো তাড়াতাড়ি বেরিয়েও গেলাম। কিন্তু আমাদের সেদিন ফেরি ছিল 4টেতে।
আর অনেকগুলো জায়গা এমন ছিল যে আমাদের ঘোরা হয়নি। তো তখন ভাবলাম যে কোনো আরেকটা স্পট আর কি যদি এক্সপ্লোর করা যায় বিফোর গোয়িং টু দ্য পোর্ট। তো তাই আমরা গেছিলাম হিউরি নেচার পার্কে। হিউরি নেচার পার্কের নামটা আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম থেকে পেয়েছিলাম। তো ওখানে হাইড্রেঞ্জিয়া ফেস্টিভ্যাল চলছিল। তো আমি আবার আলাদা ফোন করে জিজ্ঞাসাও করেছি যে এখনো হাইড্রেঞ্জিয়া ফেস্টিভ্যাল চলছে। তো ওরা বললো না, এখন শুধু সাদা হাইড্রেঞ্জিয়াটা আছে। শুনে একটু খারাপ লাগলো, বাট তাও ভাবলাম যাই সাদা হাইড্রেঞ্জিয়া দেখে আসি। আর সাদা হাইড্রেঞ্জিয়ার সাথে বাইরেও ছিল ওয়াটার লিলি, তো ওয়াটার লিলি দেখেও বেশ ভাল লাগছিল। তারপর আবার দেখলাম অ্যারো সাইন দিয়ে বলছে গো টু দিস প্লেস। তো আমরা ভাবলাম আচ্ছা দেখি উপরে কে আছে। তো ভাগ্যিস উপরের দিকে গেছিলাম। তো উপরের দিকে গিয়ে দেখি যে সেখানে একটা বড় গ্রিন হাউস আছে। ভাবলাম একটু গ্রিন হাউসে গিয়ে দেখি। তো সত্যি ভাগ্যিস গ্রিন হাউসে ঢুকেছিলাম। মানে গ্রিন হাউসে গিয়ে তো অবাক, যা আমার ফেভারিট কালারের হাইড্রেঞ্জিয়া সব কটা ওখানে ছিল। আর কি ভাইব্রেন্ট লাগছিল, বাইরের ওই গরম থেকে ভিতরে ঢুকে আরাম করেই বরঞ্চ আরও হাইড্রেঞ্জিয়াগুলো দেখতে পেরেছি। অসাধারণ লেগেছিল, চোখ আমার সার্থক। হ্যাঁ, আরও হয়তো 2 সপ্তাহ আগে আসলে বাইরেও পুরোটা এরকম হয়ে থাকতো, সেটা আরও সুন্দর লাগতো দেখতে। তো সেটা হয়তো হয়নি, কিন্তু মন্দও হয়নি, বেশ লেগেছে আমার। পুরো কোরিয়াতে বিভিন্ন জায়গায় যেখানে ঘুরতে গেছি দেখেছি ওরা এত সুন্দর করে জায়গাগুলো সাজিয়ে রেখেছে যে এই জায়গায় এসে মানুষরা, টুরিস্টরা এসে ফটো তুলবে। ঠিক এখানেও দেখুন জেজু লিখে ওই জায়গাটার মধ্যে একটা ফটো তোলার জায়গা, তারপরে এই লাভ সাইন দিয়ে একটা ফটো তোলার জায়গা। তো মানে ওরা ওইভাবেই আর কি তৈরি করে রেখেছে টুরিস্ট স্পটগুলো, ভীষণ ইনস্টাগ্রামেবল, ভীষণভাবেই মানে আর কি ফটো তোলার জন্য পারফেক্ট সব কটা জায়গা। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার জেজু ঘুরে। তো এই ছিল আমাদের জেজু ট্রিপ। হিউরি থেকে আমরা ডাইরেক্ট পোর্টে চলে যাই। এত সুন্দর দ্বীপ ছেড়ে কারো কি আর বাড়ি ফিরতে ইচ্ছে করে, কিন্তু তাও ফিরতে হবে। প্রতিটা জায়গা এত সুন্দর যে সব কটা যেন মনে গেঁথে গেছে। অসাধারণ একটা দ্বীপ। যারা জেজু যাওয়ার প্ল্যান করছেন বা করেননি, তাহলে আমার এই ব্লগটা দেখে একবার অ্যাটলিস্ট জেজু আসার প্ল্যান করবেন। আশা করি আমার ব্লগ আপনাদের কাজে আসবে। আরও যদি কিছু ইনফরমেশন লাগে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করি আজকের ব্লগ আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো কোরিয়া রিলেটেড আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি। 안녕히 계세요।